বৌমনি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখ তো কি। চট্টগ্রামের নাম শুনে আরিয়ার বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। এটা ফারিয়া আপু পাঠিয়েছে। দেখো, ভেতরে ঠিকানা দেওয়া আছে। এই ফারহা আপুটা কি? ফারহা আপু দাভাইয়ের বিজনেস পার্টনার। দাভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দাভাই ওনাকে বোনের চোখে দেখতো সবসময়। হাজার বার হবে দাভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দাভাই রাজি হয়নি। দাভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিতে, পরে দেয় নাই। দাভাই বিয়ে করেছে শুনে গিফট পাঠিয়েছে। প্রিয়তার মনে অদ্ভুত রকমের হিংসা জন্ম নিল। হাজার হোক স্বামী তো মেয়েদের জন্মগত স্বভাব, নিজের মানুষের সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারে না। প্রিয়তা রেগে বোম হয়ে গেল। মনে পড়ল কালকের ঘটনা, কেমন সেজেগুজে চট্টগ্রামে যাচ্ছিল। এই খচ্চর বেটা বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? আরে বৌমনি, তুমি তো দাভাইকে সহ্যই করতে পারো না। কেউ দাভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার। আর যদি শুনতে দাভাই ভালোবাসে, তাহলে তো দেখা যেত তুমি এই মেয়েকে খুন করেই ফেলতে। কি ব্যাপার বৌমনি, এত তাড়াতাড়ি দাভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ? তুমি ভালো, ভালো, খুব ভালো। প্রিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল হেসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। প্রিয়তা বারান্দায় গিয়ে দাঁড়ালো, ভাবতে লাগলো আরিয়ার বলা কথাগুলো। সত্যি কি সে আয়মানকে ভালোবেসে ফেলেছে? অন্য কেউ ভালোবাসে শুনে তার হিংসা হচ্ছে কেন? আয়মানের মতো মানুষকে সত্যি কি ভালোবাসা যায়? প্রিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এইটা যে আয়মান প্রিয়তার স্বামী। আইমানের করা প্রতিটা কেয়ারের কথা আনমনে ভাবছে। অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল প্রিয়তার মুখে। সন্ধ্যা 7টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইলেও কৃত্রিম আলো তা বারবার ব্যর্থ করছে। প্রিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি পড়ছে। আরিয়া হন্তদন্ত পায়ে প্রিয়তার কাছে এলো, দৃষ্টি নত করে অনেক কিছু বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নাম্বার থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে নতুন একটা সিম কিনে নিল গার্ডকে দিয়ে। ছটফট কল করে ওয়াদিকে, কিন্তু আফসোস মোবাইলটা বন্ধ। আরিয়ার মোবাইলটা পাশে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভোলেনি আরিয়া। ওয়াদির বাসায় মেহমানে ভরপুর, একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা রেহানা বেগম বান্ধবীদের সাথে কথা বলছে। বাবা এরশাদ চৌধুরী নিজের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে। তা বন্ধুদের মধ্যে কেউ এখনো আসেনি। কল করার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন দিল বন্ধুদের। সবাই একসাথে কেক কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ করলো। সবাই খুশি থাকলেও ওয়াদির মনের কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার যেন এখানে থাকার দরকার ছিল, কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগতো। আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা? ওয়াদির মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আয়মান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নম্বর। রিসিভ করেই নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ওপাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসোনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইমান। তুই চাইলে এক্ষুনি চলে যাব সুইটহার্ট, এখন রাখছি, বাই। আয়মান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় যেতে হবে, ওইখান থেকে চট্টগ্রাম। আয়মান মুচকি হেসে কথাগুলো ভাবছে। হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আয়মান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। ভ্রু কুচকে কুসুমকে জিজ্ঞেস করলো, প্রিয় কোথায়? ভাবি তো পুতুলাপুর ঘরে। ভাবি কেন জানি রেগে আছে। আয়মান মুখে লম্বা হাসি রেখা ঝুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরিয়া হাত পা ভাঁজ করে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তার ঘরময় পায়চারি করছে। আলোচনার বিষয় আয়মান কেন ফারহানাকে সুইটার বলেছে। তার ওপর এক কথায় চট্টগ্রাম যেতে রাজি হলো। প্রিয়তা হাজারটা অভিযোগ তুলছে আর আরিয়া মিটমিটিয়ে হাসছে আর শুনছে। আয়মান গোসল শেষে আরিয়ার ঘরে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই আয়মান কোলে তুলে ঘরে নিয়ে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলবে না আজকে। অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করার অত্যাচার করা। কেন এত কিছু করলো? কি দরকার? আয়মান হাসি চেপে ধরে রাখতে পারলো না। বাঁকা হেসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আমি কেন যাব?
কাবাবের হাড্ডি হতে নিজের জিনিসপত্র নিজে না গোছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছাই দিতে, আমি পারবো না। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে তো আমার আর কষ্ট করে যাওয়া লাগে না, তাই না সুইটার? খবরদার বলে দিলাম, সুইটহার্ট বলবেন না। আপনার সুইটহার্টের কথা পুরি। প্রিয়তা হনহন করে হাঁটা ধরলো। আজকে থেকে যে আরিয়ার সাথে থাকবে, বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে আর। আইমান প্রিয়তার হাত চেপে ধরলো, একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাতে চাহনি আলতো করে নিজের বরাবর করলো। চোখে চোখ রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগে আপন করছি, যার চোখের ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো, যে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে আমি তার কণ্ঠ চিনব না, এইটা কিভাবে ভাবলে তুমি সুইটহার্ট? প্রিয়তা এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো। তার উপর এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। আইমান প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসলো। সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করলো, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও। আরিয়াকে পরিচয় জিজ্ঞাসা করার পর আরিয়া বলেছে, নাম্বারটা কার? আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হয়েছে, তাই নতুন নাম্বার কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার উপর রাগ করা হচ্ছে? চলো মন ভালো করে দেই। না না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সব কিছু নিশ্চয়ই ভালো বুঝো না? প্রিয়তাকে জড়িয়ে ধরে ওষ্ঠাধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়লো বান্ধবীদের সাথে দেখা করার জন্য। সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতে গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজন ভেতরে গেল। ইরা, অনু দুজনেই আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনই রেস্টুরেন্টে এসেছে। ইরা আর অনু দুজনেই ফিসফিস করছে। আরিয়া জিজ্ঞাসা করলে দুজন মুচকি হেসে চুপ হয়ে যায়। আরিয়ার অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞেস করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে, তার থেকে বরং চুপ থাকি। কিছুক্ষণ পর ওরাই বলে দেবে। এদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপ করে বসে আছে। ইরা, অনু খাবার অর্ডার করছে। আরও ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস। তোরা একটা ডাকাত। উফ, ডাকাতনি। কোনো কারণ ছাড়াই আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফা রফা হেসে বলল। ইরা, এইবার বল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওয়াদির পিকগুলো দেখালো। দেখ তো আরিয়া, এই সেই চোর নাকি তোর বর্ণনা অনুযায়ী এই ছেলের সাথেই মিলে। তুই এই পিক কই পেলি ইরা? কালকে ওয়াদি ভাইয়ার জন্মদিন ছিল, ওনার বন্ধুরা ফেসবুকে পোস্ট করেছে, ওখানে পেয়েছি। তার নাম ওয়াদি। আর কিছু জানিস? হ্যাঁ গো জানি, তোমার মন চোরা একবার ফাইনাল ইয়ারে, বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। তুই কিন্তু পারফেক্ট ছেলের প্রেমে পড়েছিস আরু। ওয়াদি ভাইয়া দুদিন পর ডাক্তার হয়ে যাবে, তোর পড়ালেখা শেষ হতে হতে ভাইয়া অনেক বড় ডাক্তার হয়ে যাবে। আরমান ভাইয়া তোদের বিয়েতে রাজি হয়ে যাবে। আহা কত শান্তি তোদের। তোদের ছেলে মেয়ে তো অনেক লাকি, ভাই মা বাপ দুজনেই ডাক্তার। তুই এরই মধ্যে এত কিছু ভেবে ফেলেছিস? যদি ওর আমাকে পছন্দ না হয় বা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক থাকে তখন কি হবে? আগে সবটা ঠিক হোক, তারপর এগুলো বলিস। পরে আমার খুব খারাপ লাগবে। তোর কি মনে হয় আমরা গাধি? তোর ওয়াদির আগাগোড়া সব খবর নিয়ে তোকে বলছি গাধি। ওয়াদি ভাইয়ার কোনো রিলেশন নেই, আর তোকে পছন্দ না হওয়ার কোনো কারণও তো দেখছি না। যদি না হয় তাহলে তুলে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, তোরা তো এক একটা গুঞ্জি। তোদের দ্বারা যে এগুলো সম্ভব তা আমি মনে মনে প্রাণী বিশ্বাস করি। কিন্তু তোরা মেডিকেলে আসলি কেন? রাজনীতি করতি, এখন নিশ্চয়ই এমপি মন্ত্রী কিছু একটা হয়েও যেতে পারতি। দেখলি, এই জন্য মানুষের ভালো করতে নেই। কিছু করার নেই, শুনতে হবে। আরুর তো একজনকে পছন্দ হয়েছে, আমার তো কাউকেই পছন্দ হয় না। এই দোষ তো আল্লাহ কি আমারে কোনো হরমোন দেয় নাই? দিছে দিছে, তোরে অনেক বেশি দিছে দোস্ত। বিয়ের পর দেখবি তুই জামাই ছাড়া থাকতেই পারতেছিস না। আরিয়া ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। বিল পে করে তিনজন একসাথে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। প্রকৃতির রং বদলেছে ক্যালেন্ডারের পাতা। প্রকৃতি এখন বর্ষার জলে সিক্ত করছে মন, ধুয়ে দিচ্ছে সকল গ্লানি। আরিয়া ওয়াদির সামনে এখন পর্যন্ত যায়নি, দূর থেকে সবসময় দেখে। কখনো খুব বেশি মনে পড়লে রাতে ফোন দেয়। ওয়াদির মাঝে মাঝে কথা বলে। অনুরা আরিয়াকে অনেকবার বলেছে প্রপোজ করতে, কিন্তু আরিয়া কখনোই রাজি না।
যদি ওয়াদি রাজি না হয় তখন ভীষণ খারাপ লাগবে, মন ভেঙে যাবে। তার চেয়ে ভালো একতরফা ভালোবাসাই ভালো, দূর থেকেও ভালোবাসা যায়। প্রিয়তা আর আইমানের সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে। প্রিয়তা মন থেকে সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছে, নিজের সংসার আপন করে নিয়েছে। আইমানের জন্য নিজ হাতে রান্না করে, আইমানের রাগী রূপ যাতে দেখতে না হয় তার জন্য আইমানের প্রতিটা কথা মেনে চলে। আইমানও কিছু স্বাভাবিক আচরণ করছে প্রিয়তার সাথে। প্রিয়তার কিছুদিন পর পর পরীক্ষা, তাই নিয়মিত ভার্সিটিতে যায়। অবশ্য তার জন্য আইমান হাজারটা আইন জারি করেছে। প্রিয়তার সাথে ৩-৪ জন গার্ড লেগেই থাকে, কারোর সাথে তেমন কথা বলতে পারে না। ক্লাস শেষে বাসায় ফিরতে হয় তাড়াতাড়ি। প্রিয়তার অসহ্য লাগলে কিচ্ছু করার নেই। বেশ কিছুদিন যাবৎ রাফসান ভার্সিটিতে প্রিয়তার পিছু নেয়, কিন্তু গার্ডদের জন্য কিছু বলতে পারছে না। ভয়ানক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা নিজের মধ্যে গোপন রেখেছে, আইমান জানলে রাফসানকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। আজকে ভার্সিটিতে অনুষ্ঠান, পুরো ভার্সিটি সাজানো। সাউন্ড বক্সের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। প্রিয়তা বান্ধবীদের সাথে কথা বলছে। গার্ডসরা বাহিরে প্রিয়তার মোবাইল বেজে উঠতে রিসিভ করে হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। নেটওয়ার্কের সমস্যা ভেবে প্রিয়তা ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ স্টোর রুমে কারো কাতরানোর শব্দ পেয়ে প্রিয়তা স্টোর রুমে ঢুকলো। সেটা রুমে আসতেই শব্দ বন্ধ হয়ে গেল। প্রিয়তা কিছুটা ভয় পেয়ে চারপাশে ভালো করে দেখে নিশ্চিত হলো কেউ নেই। বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ধাপাস করে দরজা বন্ধের শব্দে প্রিয়তা চমকে উঠল। রাফসান পৈশাচিক হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসছে। কি প্রিয়তা, এমপি সাহেবের সাথে তো ভালোই সংসার করছো মনে হয়, তবে তুমি অন্য কারোর সাথে সংসার করবে তা আমার একদম সহ্য হচ্ছে না প্রিয়তা। মনে আছে তোমার সামনে একদিন প্রতিজ্ঞা করছি তুমি আমার না হলে কারো হবে না। তোমার এমপি বর তোমাকে অনেক পাহারায় রেখেছে, কিন্তু আজ দেখো তুমি আমার হাতে বন্দি। তোমার আওয়াজ বাহিরে যাবে না, গেলেও কেউ শুনবে না। বাহিরে অনুষ্ঠান চলতেছে যে। তোর এত বড় সাহস রাফসান, তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন? রাফসান পৈশাচিক হেসে আরো কাছে এগিয়ে আসলো প্রিয়তার। পেছনে সরাতে সরাতে দেওয়ালে পিঠ থেকে গেল। রাফসান এগিয়ে এসে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো, চেপে ধরতে চাইলো দেওয়ালের সাথে। প্রিয়তা জোরে ঘুষি মেরে পেছনে সরিয়ে দিতে চাইলো, কিন্তু রাফসান এক পাও সরল না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর প্রিয়তা ক্লান্ত হয়ে থমকে গেল। আইমানকে ফোন করার জন্য হাতে ফোন নিল। রাফসান ফোনটা ফেলে দিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডসরা প্রিয়তাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। উপায় না পেয়ে আইমানকে কল দিল। আইমান প্রিয়তার লোকেশন আগেই ট্র্যাকিং করে রেখেছে, তাই প্রিয়তার অবস্থা জেনে দ্রুত সেটার রুমের কাছে পৌঁছালো। গার্ডসরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো। আইমান যা দেখলো তার জন্য হয়তো ইহজীবনে প্রস্তুত ছিল না। সমস্ত দুনিয়া যে ঘুরতে লাগলো, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে। রাগে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রিয়তা রাফসানের দিকে তাকিয়ে হাসছে। রাফসান পেছনে ফিরে আইমানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আইমান হুঙ্কার দিতেই গার্ডসরা রাফসানকে মারতে লাগলো। প্রিয়তা আইমানকে কিছু বলার আগেই আইমান প্রিয়তার হাতে হাত টেনে নিয়ে চলল। প্রিয়তা তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে। আইমানের তাতে কোনো হেলদোল নেই। এক ধাক্কায় গাড়িতে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেল। প্রিয়তা কিছু বলতে চেয়েও পারছে না, মনে মনে কিছুটা ভয় পেল। এখন তো ঝড়ের কথা ভেবে শরীরে কাঁটা দিচ্ছে। ঘরের দরজা বন্ধ করে প্রিয়তার গলা চেপে ধরলো। চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, চেহারায় ভয়াবহ আকার ধারণ করেছে। হুঙ্কার দিয়ে বলল, তোর সাথে রাফসানের কি সম্পর্ক বল? স্টোর রুমে কি করছিলি বল? কি এমন সম্পর্ক যে রাফসান সেদিন এত জোর গলায় বলেছে যে তুই তার কাছে যেতে বাধ্য? বল কি সম্পর্ক ওর সাথে তোর? আমি তোকে কম ভালোবাসি? বল, আর কত ভালোবাসা পেলে অন্য কারো কাছে যাবি না বল? পুরো ভার্সিটি রেখে স্টোর রুমে একসাথে আর কোথায় কোথায় কি করেছিস বল? বিয়ের আগেও সম্পর্ক ছিল, এই জন্য আমাকে এতদিন মানতে পারিসনি? সত্যি করে বল। প্রিয়তার কাছে আইমানের একটা শব্দ তলোয়ারের মতো বুকে দিচ্ছে। যে চরিত্র এভাবে কলঙ্ক লেপন করেছে তার স্বামী না জেনে না বুঝে এভাবে বলতে পারলো? প্রিয়তা এক ধাক্কায় আইমানকে সরিয়ে দিল। ভীষণ রেগে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। অনেক হয়েছে মিস্টার আইমান মির্জা,
আপনি না জেনে না বুঝে এভাবে আমার উপর অভিযোগ দিতে পারেন না।